বন্ধুরা, আজকে আমরা যে টপিকে ডিসকাস করতে চলেছি সেটা হচ্ছে প্রতিনিধিত্ব বা এজেন্সি। এটাকে ল অফ এজেন্সিও বলে বা কন্ট্রাক্ট অফ এজেন্সিও বলে বা প্রতিনিধিত্বের আইনও বলে। এটা স্পেশাল কন্ট্রাক্টের মধ্যে আছে। বিজনেস লতে কন্ট্রাক্ট অ্যাক্ট যেটা আছে, ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাক্ট। কন্ট্রাক্ট অ্যাক্টের পরেই, আগে এগুলো কন্ট্রাক্ট অ্যাক্টের মধ্যেই ছিল, পরে এগুলোকে সেপারেটলি বার করে নিয়ে স্পেশাল কন্ট্রাক্টে ডিল করা হয়। এগুলো বিশেষ ধরনের কিছু চুক্তি, তার মধ্যে একটা অন্যতম চুক্তি হচ্ছে প্রতিনিধিত্ব বা এজেন্সি। আমরা এই ভিডিওতে আজকে ডিসকাস করতে যাচ্ছি প্রতিনিধিত্ব কাকে বলে, প্রতিনিধি কাকে বলে, প্রিন্সিপাল কাকে বলে, থার্ড পার্টি কাকে বলে, প্রতিনিধিত্ব কিভাবে তৈরি হয়, প্রতিনিধিত্বের ফান্ডামেন্টাল ক্লাসিফিকেশন কি, প্রতিনিধিত্বের পরীক্ষা কি বা টেস্ট অফ এজেন্সি কি, আর দু একটা রিলেটেড টপিক। সো লেটস স্টার্ট। প্রতিনিধিত্ব কাকে বলছে? প্রতিনিধিত্ব বা প্রতিনিধি মুখ্য ব্যক্তি কাকে বলছে? যখন বিজনেসের সাইজ বাড়তে থাকে, বিজনেসের ভলিউম বাড়তে থাকে, ট্রানজাকশনস বাড়তে থাকে, একজন বিজনেসম্যানের পক্ষে সম্ভব নয় সমস্ত ট্রানজাকশন বা বিজনেস তার নিজের পক্ষে করা, সমস্ত ফ্রন্টে গিয়ে সব কাজ নিজের পক্ষে করা সম্ভব নয়। তখন তিনি কিছু কাজ করার জন্য অন্য কাউকে অ্যাপয়েন্ট করেন। সেই অন্য কাউকে যে অ্যাপয়েন্ট করা হয়, তিনি থার্ড কোনো পার্টির সঙ্গে বা কোনো তৃতীয় ব্যক্তির সঙ্গে তার কাজকর্মে, তাকে মাঝখানে পড়ে সেই কাজকর্মে তাকে হেল্প করেন। এই মাঝের যাকে অ্যাপয়েন্ট করা হচ্ছে, তিনি তাকে কিন্তু লিগালি রিপ্রেজেন্ট করেন বিফোর দ্য থার্ড পার্টি। এই মাঝের ব্যক্তিকে বলা হচ্ছে প্রতিনিধি। সহজভাবে বললাম, এই মাঝের ব্যক্তিকে বলা হচ্ছে প্রতিনিধি। তাহলে একটু যদি ইংলিশটা আমরা বুঝতে চাই, তাহলে এজেন্ট ইজ এ পার্সন employed to do any act for another or to represent another in dealings with third persons. তাহলে যে ব্যক্তিকে অ্যাপয়েন্ট করা হলো, হি উইল বি কল্ড এজেন্ট বা প্রতিনিধি। যে ব্যক্তি অ্যাপয়েন্ট করলেন, হি উইল বি কল্ড মুখ্য ব্যক্তি বা প্রিন্সিপাল। যিনি অ্যাপয়েন্ট করলেন তাকে বলা হবে মুখ্য ব্যক্তি বা প্রিন্সিপাল। আর যার সঙ্গে ডিলিংসে তাকে হেল্প করছেন, দ্যাট পারসন উইল বি কল্ড বা দ্যাট ইনস্টিটিউশন উইল বি কল্ড থার্ড পার্টি। তাহলে মুখ্য ব্যক্তি, প্রতিনিধি, তৃতীয় ব্যক্তি, এই তিনটে আমরা পক্ষ দেখতে পাচ্ছি, মাঝে থাকছেন প্রতিনিধি। এবার এজেন্সি তাহলে কাকে বলছে বা প্রতিনিধিত্ব কাকে বলছে? প্রতিনিধিত্ব হচ্ছে দ্য রিলেশনশিপ বিটুইন দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য এজেন্ট ইজ কল্ড এজেন্সি। সম্পর্ক, যে সম্পর্ক প্রতিনিধি এবং মুখ্য ব্যক্তির মধ্যে থাকে, তাকেই বলছে প্রতিনিধিত্ব। তাহলে প্রতিনিধিত্ব সঙ্গে নর্মাল কাউকে অ্যাপয়েন্ট করার কোনো ডিফারেন্স আছে কি? মানে যদি আমরা কাউকে কোনো কাজ করতে বলি, তাহলে সবসময় কি তিনি আমাদের প্রতিনিধি হয়ে যাবেন? প্রতিনিধিত্ব চেক করার বা এজেন্সি চেক করার টেস্ট অফ এজেন্সি উপায় কি? এটাও কিন্তু এক্সামে আসে অনেক সময়। তাহলে একবার চট করে আমরা বুঝে নিই। তাহলে টেস্ট অফ এজেন্সি কি? টেস্ট অফ এজেন্সিতে বলা হয় যে has that person the capacity to bind the principal and make him answerable to the third person by bringing him, that means the principal, into legal relations with the third person, and thus establish a privity of contract between that person and the principal. তার মানে যদি কেউ থার্ড পার্টির সঙ্গে ডিলিংসে প্রিন্সিপালকে লিগালি বাউন্ড করতে পারেন, সহজভাবে বলছি, যদি কেউ থার্ড পার্সনসের সঙ্গে, সেই তৃতীয় পক্ষের সঙ্গে যখন ডিল করার সময় যদি সেই প্রিন্সিপালকে লিগালি বাউন্ড করতে পারেন বা দায়ী করতে পারেন, তাহলেই বলা হবে সেখানে প্রতিনিধিত্ব আছে বা প্রতিনিধিত্বের অস্তিত্ব আছে। মুখ্য ব্যক্তিকে দায়ী করার ক্ষমতা না থাকলে প্রতিনিধিত্ব জন্মায় না। তার মানে কোনো ব্যক্তি অপর একজন ব্যক্তির পক্ষে কাজ করে সেই ব্যক্তিকে দায়ী করতে পারলে, আইনত দায়ী করতে পারলে প্রতিনিধিত্বের অস্তিত্ব থাকে। মানে আমি যখন তোমার হয়ে কোনো কাজ করছি, সেই থার্ড পার্সনের সঙ্গে ডিল করছি, সেই থার্ড পার্সনের সঙ্গে ডিলিংয়ে আমার কাজের দ্বারা তুমি যদি লিগালি বাউন্ড না হয়ে যাও, তাহলে আমার আর তোমার মধ্যে কোনো রকম লিগাল রিলেশনশিপ, মানে এক্সিস্টেন্স অফ এজেন্সি নেই। এইটাকে হবে টেস্ট অফ এজেন্সি বা প্রতিনিধিত্বের পরীক্ষা। তাহলে নেক্সট, প্রতিনিধি ও ভৃত্য তাহলে পার্থক্য কি? এই যে এখনই টেস্ট অফ এজেন্সি বললাম, এর সঙ্গে একটা ডিফারেন্স আছে। এখান দিয়ে বোঝা যাবে প্রতিনিধি এবং ভৃত্যর সঙ্গে তফাৎটা কোথায় প্রতিনিধি এবং ভৃত্যের মধ্যে।
তাহলে এজেন্সি থাকলে আমি বুঝলাম আমি তোমাকে একটা কাজ দিলাম, সেই কাজটা তুমি থার্ড পার্টির সঙ্গে করতে গেলে তোমায় ধরো একটা টাকা আনতে বললাম, আমি ফোন করে একজন মানুষকে বলে দিলাম তুমি আমার হয়ে যাচ্ছ টাকা কালেক্ট করার জন্য, বিজনেসের টাকাটা কালেক্ট করার জন্য। তুমি সেই ব্যক্তির কাছে গেলে, টাকা কালেক্ট করলে, সেই ব্যক্তি আমার কথায় বিশ্বাস করে দিয়ে দিল, এবার তুমি টাকাটা আমাকে না দিয়ে কোথাও পালিয়ে গেলে, আমি কি সেই যাকে ফোন করে বলেছিলাম আবার বলতে পারি যে আপনি টাকাটা আবার দিন, কেন সেই লোকটি আমাকে এনে টাকা দেয়নি? না, এটা বলতে পারি না। বিকজ হি হ্যাজ এভরি অথরিটি টু বিলিভ, এভরি পসিবিলিটি টু বিলিভ যে তুমি আমার এজেন্ট হয়ে গেছিলে। আমি তাকে ফোন করে বলে দিয়েছিলাম যে তুমি আমার এজেন্ট হিসেবে যাচ্ছ সেখানে। তাহলে এজেন্ট যদি আমাকে এবার এসে টাকাটা না দেয় বা পালিয়ে যায়, আমি কিন্তু সেখানে ওই থার্ড পার্সনকে আবার বলতে পারি না আপনি আমায় টাকা দিন। সিমিলারলি একইভাবে চিন্তা করো, টেস্ট অফ এজেন্সিরই জায়গাটা বোঝাচ্ছি, একইভাবে চিন্তা করো, তুমি আমার হয়ে মাল আনতে যাচ্ছ একজনের কাছে, আমি বিজনেসম্যান, আমি তোমাকে পাঠাচ্ছি কলকাতায়, যিনি সাপ্লায়ার তাকে ফোন করে বললাম মিস্টার এক্স আমার হয়ে, মিস্টার এ আমার হয়ে যাচ্ছে, তাকে আপনি জিনিসগুলো এতগুলো কোয়ান্টিটির জিনিস এই রেটে সাপ্লাই দিয়ে দেবেন। তুমি গেলে ওনার কাছে, উনি সাপ্লাই দিয়ে দিলেন, তুমি আমার কাছে এলে না, তুমি আমার কাছে পালিয়ে, তুমি না এসে পালিয়ে গেলে জিনিসগুলো নিয়ে। আমি কি বলতে পারি সাপ্লায়ারকে ফোন করে যে আমার কাছে কোনো মাল আসেনি? যিনি সাপ্লায়ার তিনি যদি প্রুভ করতে পারেন যে তিনি তোমাকে মাল দিয়ে দিয়েছিলেন, তাহলে তাকে পয়সা দিতে আমি বাধ্য থাকব। দিস ইজ বিকজ অফ এজেন্সি রিলেশনশিপ। কেন না, তুমি তোমার কাজের দ্বারা আমাকে লিগালি বাউন্ড করে দিয়েছো। তুমি আমাকে মালটা পৌঁছলে কি না, গুডস আমাকে সাপ্লাই দিলে কি না ফাইনালি, এটা ইম্পর্টেন্ট নয়। তিনি তোমাকে সাপ্লাই দিয়েছিলেন বিকজ ইউ ওয়্যার অ্যাপয়েন্টেড অ্যাজ মাই এজেন্ট। এবার তুমি আমাকে এনে জিনিস যদি নাও দাও, আমি কিন্তু ইন থার্ড পার্সন তাকে টাকা দিতে বাধ্য থাকবো। দ্যাট ইজ বিকজ অফ এজেন্সি রিলেশনশিপ। তার মানে এজেন্ট হ্যাজ দ্য পাওয়ার টু বাউন্ড দ্য প্রিন্সিপাল উইথ দ্য থার্ড পার্টি ইন্টু এ লিগাল রিলেশনশিপ। তার মানে এই লিগাল রিলেশনশিপটা তুমি আমাকে বাইন্ড করে দিতে পারো। ওকে, দ্যাট ইজ দ্য টেস্ট অফ এজেন্সি। বাদ বাকি সব কিছু কিন্তু সেকেন্ডারি। দিস ইজ দ্য অনলি পয়েন্ট which can prove there any relationship of agency or not. Okay, next, এজেন্ট অ্যান্ড সার্ভেন্ট, প্রতিনিধি ও ভৃত্যর মধ্যে তাহলে পার্থক্য কি? এটা অনেক সময় এক্সামে আসে, একটু বুঝে নিই। এজেন্ট আর সার্ভেন্টের মধ্যে রিলেশনশিপ কি কি? এজেন্ট কিন্তু is employed to bring the principal into legal relations with the third person or to represent him in dealings with the third person. A servant does not ordinarily create legal relations between the employer and the third person. তার মানে সার্ভেন্ট কিন্তু লিগাল রিলেশনশিপে ওকে ক্রিয়েট করার জন্য কিন্তু অ্যাপয়েন্টেড হয় না, কিন্তু এজেন্ট কিন্তু সেই হিসেবে অ্যাপয়েন্টেড হন। সো সার্ভেন্ট, একটা কথা প্রথমেই বলে রাখি, একটু বুঝতে হবে যে ভৃত্য এজেন্ট হতে পারেন, ভৃত্যকেও এজেন্ট করা যেতে পারে, কিন্তু ভৃত্য সবসময় কিন্তু এজেন্ট নন। ভৃত্য বা সার্ভেন্ট যিনি, তিনি কিন্তু সবসময় অ্যাপয়েন্টেড হন না টু ক্রিয়েট লিগাল রিলেশনশিপ, কিন্তু এজেন্ট অ্যাপয়েন্টেডই হন। এজেন্টের পাওয়ারই থাকে তার কাজের দ্বারা, ডেফিনেটলি তিনি তার পেরিফেরির মধ্যে অ্যাক্ট করবেন, তাকে যে কাজগুলো আমি করতে বলেছি তার মধ্যে তিনি অ্যাক্ট করবেন। তিনি তার বাইরে গিয়ে অ্যাক্ট করলে আমি তাতে লিগালি বাউন্ড নই, কিন্তু তার মধ্যে তিনি যদি অ্যাক্ট করেন তাহলে তার কাজের দ্বারা আমি লিগালি বাউন্ড হব। কিন্তু ভৃত্য সেটা কিন্তু করতে সবসময় পারেন না। সো ভৃত্য যদি এজেন্ট হিসেবে অ্যাপয়েন্টেড হন ইটস ওকে, কিন্তু নর্মালি যদি তিনি এজেন্ট হিসেবে অ্যাপয়েন্টেড না হন, তাহলে নর্মালি ভৃত্য কিন্তু তার সব কাজের দ্বারা আমাকে লিগালি বাউন্ড করতে পারেন না। তারপরে আরও কিছু পয়েন্ট দেখি। An agent is bound to follow all the lawful instructions of the principal, but he is not subject to the direct control and supervision of the principal. He has often a large discretion. A servant acts under the direct control and supervision of his employer and is bound to follow all reasonable orders given by him in the course of his employment. তার মানে কিন্তু একজন প্রতিনিধি অবশ্যই যে ইনস্ট্রাকশনগুলো তাকে প্রিন্সিপাল দেবেন তার কাজের এরিয়াতে, সেই ইনস্ট্রাকশনগুলো তার কাজের পেরিফেরির মধ্যে সে ফলো করতে বাধ্য। কিন্তু একজন ভৃত্য মতন সে ডাইরেক্ট কন্ট্রোল অ্যান্ড সুপারভিশনে থাকে না তার প্রিন্সিপালের। এটা মাথায় রাখতে হবে। ইফ দের ইজ এজেন্ট প্রিন্সিপাল রিলেশনশিপ, তিনি আমার কাজটা করবেন, আমার হয়ে রিপ্রেজেন্ট করবেন। তোমরা কনসাইনমেন্ট বিজনেস পড়েছো, সেখানেও কনসাইনি রিলেশনশিপটা থাকে প্রিন্সিপাল এজেন্টের রিলেশনের মতো। তুমি আমার হয়ে রিপ্রেজেন্ট করছো, তুমি আমার জিনিসটা বিক্রি করছো,
তুমি একটা কমিশন পাবে, বাদবাকি টাকাটা তুমি আমাকে ফেরত দিয়ে দেবে। কিন্তু এখানে তুমি আমার ডাইরেক্ট কন্ট্রোল সুপারভিশনে থাকবে এটা নয়। অবভিয়াসলি ওই সেল রিলেটেড আমার যদি কোনো ইনস্ট্রাকশন থাকবে তুমি সেগুলো ফলো করবে, কিন্তু তুমি আমার ডাইরেক্ট কন্ট্রোল সুপারভিশনে থাকে তা নয়। কিন্তু ভৃত্য একজন সার্ভেন্ট কিন্তু তার মাস্টারের আন্ডারে ডাইরেক্ট সুপারভিশন কন্ট্রোলে থাকেন ইন দ্য কোর্স অফ এমপ্লয়মেন্ট। ক্লিয়ার? তারপরে an agent may work for several principals at the same time, but generally a servant works only under one master at a time. তাহলে সার্ভেন্ট জেনারেলি একজন মাস্টার আন্ডারে কাজ করেন, কিন্তু একজন এজেন্ট অনেক প্রিন্সিপালের হয়ে কাজ করতে পারেন সাইমালটেনিয়াসলি। ধরো না, তুমি অনেক সময় শুনে থাকবে যে এজেন্সি থাকে, অনেক জিনিস বিক্রি করার, গুডস সেল করার এজেন্সি থাকে অনেক বিজনেস পার্সনদের। তাহলে এজেন্সি থাকে মানে তার কি একটা এজেন্সি থাকবে এমন কোনো বাধ্যবাধকতা আছে? তা নয় সবসময়। তাহলে তিনি অনেক কোম্পানির হয়তো এজেন্সি নিয়ে রাখতে পারেন একজন। তাহলে এজেন্সি যদি আমার একাধিক জনের আন্ডারে আমি এজেন্ট হিসেবে কাজ করতে পারি, কিন্তু যেমন আমি একজন ব্রোকার হিসেবে কাজ করতে পারি, প্রপার্টি ব্রোকার হিসেবে কাজ করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমি একজন প্রিন্সিপাল আন্ডারে ব্রোকার হিসেবে কাজ করবো তা নয়। আমি যার যার প্রপার্টি সেল করার দায়িত্ব নিয়েছি সবারই এজেন্ট অ্যাট দ্য সেম টাইম সাইমালটেনিয়াসলি আমি থাকতে পারি। কিন্তু ভৃত্য জেনারেলি, সার্ভেন্ট জেনারেলি একজনের আন্ডারে অ্যাট এ টাইম কাজ করেন। ঠিক আছে, নেক্সট পয়েন্ট, a principal is liable for all wrongs of his agent done within the scope of his authority. A master is liable for the wrongs of the servant if they are committed in the course of his employment. তার মানে যদি এজেন্ট তার স্কোপ অফ অথরিটির মধ্যে কাজ করে, তাহলে তার কাজের দ্বারা কিন্তু আমিও তার সমস্ত ভুলের জন্য বাধ্য থাকব। কিন্তু সার্ভেন্টের ক্ষেত্রে কি হয়, তিনি আমার এমপ্লয়মেন্টে থাকার সময় যা ভুল করবেন তার জন্য জেনারেলি কিন্তু আমরা বাধ্য থাকি। তার মানে ধরো তোমার বাড়িতে কাজ করার সময় একজন কিছু একটা ভুল করলেন, অন্যের কোনো প্রপার্টির কোনো ক্ষতি করে দিলেন, তোমার পাশের বাড়ির পুকুরে কোনো মাল ফেলে দিলেন, তিনি তোমার বাড়িতে কাজ করছেন। পাশের বাড়ির ভদ্রলোক তোমাকে অবভিয়াসলি অ্যাকিউজ করতে পারেন, কেননা তোমার বাড়ির সার্ভেন্ট এটা করেছে। সো তোমার বাড়িতে কাজ করার সময় তুমি হয়তো বলনি ফেলতে, কিন্তু তিনি তোমার বাড়িতে কাজ করার সময় তোমার কাজের টাইমের মধ্যেই তিনি এই ভুলটা করেছেন, কাজে তুমি কিন্তু বাধ্য হয়ে যাচ্ছ। সো ইট ইজ এ কেস অফ সার্ভেন্ট মাস্টার। কিন্তু এজেন্ট আমার এজেন্সি রিলেশনশিপে আমার জিনিসটার সঙ্গে তার যেটুকু রিলেশন আছে, যে স্কোপ অফ অথরিটির মধ্যে কাজ করার সময় যেটুকু ভুল করছেন তার জন্যই আমি কিন্তু বাধ্য থাকছি, তার বাদবাকি পেরিফেরির বাইরে কিন্তু আমি বাধ্য থাকি না। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে বেসিক ডিফারেন্সেস বিটুইন প্রিন্সিপাল এজেন্ট রিলেশনশিপ অ্যান্ড মাস্টার সার্ভেন্ট রিলেশনশিপ। ঠিক আছে, তাহলে নেক্সট টপিকে যাই। এগুলো ছোট ছোট কোয়েশ্চেন আসতে পারে এবং কনসেপ্ট ক্লিয়ার করার জন্য খুব দরকার, যে কে প্রতিনিধি হওয়ার যোগ্য, হু মে ক্রিয়েট অ্যান এজেন্ট। তাহলে এজেন্ট কে ক্রিয়েট করতে পারে, প্রতিনিধি হতে পারে, হু মে বি অ্যান এজেন্ট, কে প্রতিনিধি হওয়ার যোগ্য। মানে এখানে বলা হচ্ছে যে প্রতিনিধি কিন্তু সবাই হতে পারে, নাবালক হলেও প্রতিনিধি নিযুক্ত হওয়া যায়। কিন্তু এই কোয়েশ্চেনটা অনেক সময় আসে যে মাইনর কি একজন এজেন্ট হতে পারেন? এখানে বলা আছে এনি পারসন ক্যান বি অ্যান এজেন্ট। কেন? তোমার মাথায় কোয়েশ্চেন আসতে পারে মাইনররা তো কন্ট্রাক্টের মধ্যে যেতে পারে না, এরকম একটা জিনিস আমরা পড়েছি কন্ট্রাক্ট অ্যাক্টে। তাহলে মাইনরদের ক্যাপাসিটি টু কন্ট্রাক্ট থাকে না, তাহলে মাইনররা এজেন্ট কি করে হতে পারে? না, হতে পারে। মাইনর ক্যান অলসো বি অ্যান এজেন্ট। কেন না, এখানে একটা জিনিস বুঝতে হবে, এজেন্ট ডাজ নট মেক কন্ট্রাক্টস অন হিজ ওন বিহাফ। It is not necessary, that's why, that he should have the contractual capacity. তাহলে এজেন্ট তার নিজের হয়ে কিন্তু কন্ট্রাক্টটা করেন না, তিনি কন্ট্রাকচুয়াল অব্লিগেশনটা কার হয়ে ক্রিয়েট করেন? প্রিন্সিপালের হয়ে ক্রিয়েট করেন। তিনি একজন মিডিয়াম, দ্যাটস অল। ইভেন এ মাইনর, দ্যাটস ওয়াই, ক্যান বি অ্যান এজেন্ট। তাহলে ইফ এ পারসন হু ইজ নট কম্পিটেন্ট টু ক্রিয়েট টু কন্ট্রাক্ট ইজ অ্যাপয়েন্টেড, the principal is liable to the third party for the acts of the agent. তার মানে কিন্তু যদি আমি একজন এজেন্টকে অ্যাপয়েন্ট করে দিই, ইনকম্পিটেন্ট যে বা নন কম্পিটেন্ট যে টু এ কন্ট্রাক্ট, যার ক্যাপাসিটি নেই কন্ট্রাক্ট করা, তাকে অ্যাপয়েন্ট করলে প্রিন্সিপালের কিন্তু একটু দায় বেড়ে যায়, এটা বুঝতে হবে। তার নিজের স্বার্থে তার এটা করা উচিত না, কিন্তু মাইনর ক্যান অলসো বি অ্যান এজেন্ট, এটা বুঝতে হবে।
আর but no person who is not of age of majority and of sound mind is responsible to his principal. কিন্তু এখানে একটা মজার কথা কি, যে এজেন্টের যে নর্মাল রেসপন্সিবিলিটি গুলো থাকে টুয়ার্ডস হিজ প্রিন্সিপাল, মানে আমরা পড়বো পরের একটা ভিডিওতে দেখব যে এজেন্টের কি কি দায়ী থাকে টুয়ার্ডস হিজ প্রিন্সিপাল, কি কি দায় থাকে, কি কি কর্তব্য থাকে। সেই কর্তব্য দায়গুলোর থেকে কিন্তু একজন মাইনার বা আনসাউন্ড মাইন্ডের লোক যদি আমার এজেন্ট হয়ে কাজ করে, তাহলে কিন্তু সে আমার কাছে সেগুলোর জন্য বাধ্য নয়। তাহলে ঠান্ডা মাথায় একটু বুঝে নিই ব্যাপারটা আরেকবার। তাহলে যে কেউ একজন এজেন্ট হিসেবে অ্যাপয়েন্টেড হতে পারে, সে মাইনার হলেও হতে পারে, সে আনসাউন্ড মাইন্ডের হলেও হতে পারে। কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে, যদি এজেন্ট আমি তাদেরকে সেরকম মানুষকে করি, তাহলে তার লায়াবিলিটি আমার প্রতি, মানে এজেন্টের রেসপন্সিবিলিটি অ্যান্ড লায়াবিলিটি অর ডিউটিস টুয়ার্ডস হিজ প্রিন্সিপাল বলে কিছু থাকে না। কেন? তাদের কোনো ক্যাপাসিটি টু কন্ট্রাক্ট নেই, সেই জন্য আমার দায়টা তখন বেড়ে যায়। তাহলে আমার ইন্টারেস্ট, ইট ইজ দেয়ারফর ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য প্রিন্সিপাল দ্যাট এজেন্ট শুড হ্যাভ কন্ট্রাকচুয়াল ক্যাপাসিটি। তার মানে এটা বেটার আমার নিজের স্বার্থে যে এজেন্ট তাকেই করব যে কন্ট্রাকচুয়াল ক্যাপাসিটি যার আছে। তার মানে যে মেজর করলে আমার ভালো, যে সাউন্ড মাইন্ডের করলে ভালো, বাদ বাকি আমরা জানি ক্যাপাসিটি টু কন্ট্রাক্টের জিনিসগুলো। তাহলে যাদের ক্যাপাসিটি টু কন্ট্রাক্ট আছে তারা তো পারবেই, কিন্তু এটাও মনে রাখতে হবে যাদের ক্যাপাসিটি টু কন্ট্রাক্ট নেই তারাও কিন্তু এজেন্ট হিসেবে অ্যাপয়েন্টেড হতে পারে। ক্লিয়ার? নেক্সট, কে প্রতিনিধি নিয়োগ করতে পারেন? হু ক্যান অ্যাপয়েন্ট অ্যান এজেন্ট? হু ক্যান অ্যাপয়েন্ট অ্যান এজেন্ট এখানে, বা হু ক্যান এমপ্লয় অ্যান এজেন্ট, এখানে বলা হচ্ছে এনি পারসন who is of the age of majority according to law to which he is subject and who is of sound mind may employ an agent. তার মানে এজেন্ট তিনিই করতে পারেন যিনি মেজর, যিনি সাউন্ড মাইন্ডের, যার ক্যাপাসিটি টু কন্ট্রাক্ট আছে, তাহলে তিনিই কিন্তু করতে পারেন। তাহলে যে কোনো সাবালক মানুষ, সুস্থ মস্তিষ্ক ব্যক্তি প্রতিনিধি নিয়োগ করতে পারেন, 183 সেকশনে বলা আছে। তাহলে এই ছাড়া তাহলে অপ্রাপ্তবয়স্ক যারা বা যারা সাউন্ড মাইন্ডেড নয়, তারা কিন্তু এজেন্ট অ্যাপয়েন্ট করতে পারে না। তাহলে অ্যাপয়েন্ট করার ক্ষেত্রে কিন্তু বুঝতে হবে তাদের ক্যাপাসিটি টু কন্ট্রাক্ট থাকতে হবে, তাদের সাউন্ড মাইন্ড থাকতে হবে, তাদের মেজর হতে হবে অ্যাকর্ডিং টু ল টু উইচ হি ইজ সাবজেক্ট। ঠিক আছে? তাহলে এটা হলো। আর নেক্সট বলছি পাওয়ার অফ অ্যাটর্নি। পাওয়ার অফ অ্যাটর্নি কাকে বলছে? এই টার্মটা কোথাও না কোথাও আমরা শুনেছি হয়তো, পাওয়ার অফ অ্যাটর্নি। অনেক সময় হিন্দি ফিল্মসে শোনা যায় পাওয়ার অফ অ্যাটর্নি কথাটা। তাহলে পাওয়ার অফ অ্যাটর্নি কাকে বলছে? পাওয়ার অফ অ্যাটর্নি আর কিছুই না, পাওয়ার অফ অ্যাটর্নি হচ্ছে যখন আমরা কোনো রিটেন ডকুমেন্ট ক্রিয়েট করে এই এজেন্সি রিলেশনশিপটা তৈরি করি, দ্যাট ইজ কল্ড পাওয়ার অফ অ্যাটর্নি। তার মানে এজেন্টকে যখন আমি একদম লিখিতভাবে ডিড তৈরি করে যখন তাকে অ্যাপয়েন্ট করি, তখন সেটাকে বলছে, সেই ডিডটাকে পাওয়ার অফ অ্যাটর্নি বলছে। ঠিক আছে? তাহলে বাংলায় বলে এটাকে মোক্তারনামা। মুখ্য ব্যক্তির লিখিত ও স্ট্যাম্পযুক্ত দলিল দ্বারা কোনো প্রতিনিধিকে নিযুক্ত করা যায়, এইটাকে বলা হয় মোক্তারনামা। ঠিক আছে? তাহলে মোক্তারনামার মধ্যে আবার অ্যাকর্ডিংলি কে কাকে কতটা মানে অথরিটি দিতে চাইছেন সেটা হিসেবে তাকে দুরকম হতে পারে, জেনারেল আর স্পেশাল। ঠিক আছে? মানে আমি কতটা দিতে চাইছি তাকে, সেই হিসেবে সেটা হতে পারে জেনারেল বা স্পেশাল। আমরা একটু এর পরেরটায় সেই জিনিসটা ডিসকাস করতে চাইছি। থ্যাংক ইউ ভেরি মাচ।